সত্যি ভালোবেসেছিলাম। ও আমাকে এত বাজেভাবে ঠকাবে আমি তো ভাবতেই পারিনি। আমি যখন প্রথম জানলাম আমি প্রেগন্যান্ট, খবরটা আগে আমি ওকে দিতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি ও তোর এক্সের সাথে নোংরামি করছে। আর ওর এক্স আমি কেবিনে ঢোকাতে আমাকে যা না তা কথা শোনালো। জিমি তখন চুপচাপ দাঁড়িয়ে ছিল। তার মানেটা কি বোঝায় মম? ওর এক্সের সব কথা সমর্থন করলো। আর মম জানো, লিসা যখন বললো একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে থাকলে পারমিশন নিয়ে কেবিনে ঢুকতে হয়, তখন অব্দি জিমিন চুপ করে বসে শুনছিল। তার মানে জিমিন এটাই বোঝালো লিসা এখন ওর নিউ গার্লফ্রেন্ড আর আমি ওর এক্স হয়ে গেছি। এটাও করতে পারলো মম, যেখানে আমি ওর একবার বলাতে বাড়িতে মিথ্যে কথা বলে ওর কাছে পুরো 1 মাস থেকেছি। ও যা যা বলেছে মম আমি সব শুনেছি। আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম, তাই আমি ওকে ভালোবাসা দিয়েছি। তার প্রতিদানে ও এই দিল। আচ্ছা, তার মানে এই বিফোর 1 মান্থ তুমি ইউনোর কাছে ছিলেই না? না মম, আমি জিমিনের বাড়িতে থাকাকালীন ইউনো আমাকে কল করে এবং বলে ওর এক্স ফিরে এসেছে। আর ও যে প্রজেক্টে নিয়ে কাজ করছিল ওটাই ও লস খেয়েছে। সেই ডিপ্রেশনে পড়ে ও মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছে এবং মেয়েটা প্রেগন্যান্টও হয়ে যায়। সেই জন্য ও এখন মেয়েটাকে বিয়ে করতে চায়। আমি যেহেতু জিমিনকে ভালোবেসে ফেলেছিলাম তাতেই না, তাই জন্য আমি ওর কথায় কোনো গায়ে মাখিনি। সব শুনে আমি ইউনোকে বলেছিলাম তুমি ড্যাডকে ফোন করে এই কথাগুলো নিজের মুখে বলবে। তাই আমার শেখানো কথা অনুযায়ী ইউনো আজকে সকালে ড্যাডকে ফোন করেছিল। বাহ, ভালোই তো প্ল্যান সাজিয়েছিলিস, কিন্তু কি হলো পরিণতিটা? তোকেই তো পস্তাতে হচ্ছে। এখন যদি তোর ড্যাড এত বড় খবরটা জানতে পারে, তোর কি মনে হয় ও আমার আর কোনো কথা শুনবে বলে সোজা তোকে নিয়ে গিয়ে অ্যাবর্শন করিয়ে দেবে? তুমি বলো মম, এবার আমি কি করব? আমার ভালোবাসার প্রথম সন্তানকে কি করে আমি অ্যাবর্শন করাই? জিন তেকে খাইয়ে দিতে দিতে কথা বলছিল। দেখতে আমার মনে হয় তোর একবার জিমিনের কথাগুলো শোনা উচিত যে ও কি বলতে চাইছে। তোর বাবা এমনি বাইরে প্রচুর গার্ডস রেখে দিয়েছে। আর কি শুনবো বলো তো মম? নিজের চোখে যা দেখেছি ওটাকে কিভাবে অবিশ্বাস করব? কখনো নিজের চোখে দেখা জিনিসও ভুল হয় মা। যেটা হয়তো তোকে দেখানো হচ্ছে সেটা হয়তো আসলেই নয়। ওটা কোনোভাবে ভুল হতে পারে না মম। জিমিনের প্রতিটা আচরণই বলে দেয় ওটা সত্যি। আমাকে অনেকেই বলেছিল ওর আগে বিয়ে আছে হ্যান ত্যান, আমি কিচ্ছু বিশ্বাস করিনি কারণ আমি স্টিল ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম। কিন্তু আজ এত বড় সারপ্রাইজটা পাবো স্বপ্নেও ভাবিনি মম। কিন্তু মম আমি এখন কি করবো? এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো, কি করবো, কতদিন পৃথিবীর থেকে লুকিয়ে রাখবো আমি? আমি তো এখন মৃত্যু ছাড়া কোনো রাস্তা দেখতেই পাচ্ছি না মম। আবার একদম উল্টোপাল্টা কথা বলবি না তে, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, বেশি স্ট্রেস নিস না, বাচ্চাটার ক্ষতি হবে। দেন জিন তেকে শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তের কিছুতেই ঘুম আসছে না, তে শুধু কান্নাই করে যাচ্ছে। তের বারবার জিমিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল এবং তার সাথে বাচ্চাটার পরিণতির কথাও। আরে বাইরে বৃষ্টি পড়ছে। তো না মানে ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, ভিজছে। আরএম জিনের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই জিন কোনো কথা না বলে প্লেটগুলোকে নিয়ে কিচেনে চলে যায়। জিন রান্নাঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখে জিমিন এক দৃষ্টিতে তের রুমের ব্যালকনির দিকেই তাকিয়ে আছে। বৃষ্টির জল এবং জিমিনের চোখের জল এক হয়ে গেছে। অসম্ভব, ছেলেটা চোখ মুখে স্পষ্ট বলে দেয় ও আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসে। তেকে নিশ্চয় কিছু ভুল দেখানো হয়েছে, না হলে ছেলেটা যদি তেকে নাই ভালোবাসতো এইভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতো না। আরেন যে কেন বুঝছে না, মানুষ যতই খারাপ হোক ভালোবাসা মানুষকে বদলে দেয়। ছেলেটা ওইভাবে ঠায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, ঠান্ডা লেগে যাবে তো। তেকে একটু মায়া দেওয়া হচ্ছে না? ব্যালকনি দরজাটা খুলে দিতে পারে। না না থাক, ঠিক আছে বন্ধ করে রেখেছে। আরেন এত গার্ড ফিট করে রেখেছে, ছেলেটা এগিয়ে কোনোভাবেই আসা সম্ভব নয়। না, আমি এত মায়া দেওয়াহীন নই। আমার পক্ষে কোনোভাবে ছেলেটাকে এভাবে দেখা সম্ভব নয়, কিছু করারও নেই। জিন রান্নাঘরের জানলাটা বন্ধ করে দেয়। জিমিন জেহবকে কল করে। হ্যাঁ স্যার বলুন, এখন কি আবার নজর রাখতে যেতে হবে? তুই তো জানিস আমার কেবিনের হিডেন ক্যামেরাটা আমি কোথায় রাখি। ওখান থেকে আজকের রেকর্ডটা নিয়ে তাড়াতাড়ি তের বাড়ির সামনে চলে আয়, ওখানেই আমি আছি। জেহব কিছু বলবে তার আগে জিমিন কল কেটে দেয়। স্যারের গলাটা এমন কেন শোনালো?
আর হিডেন ক্যামেরা রেকর্ডিং দরকার কেন? কি এমন হয়েছে? জেহব জিমিনের কথা মতন অফিসে যায়। কেবিন থেকে হিডেন ক্যামেরার আজকের রেকর্ডটা নিজের ফোনে তুলে নেয় এবং এখন জেহব গাড়ি চালাচ্ছে আর পুরো ঘটনাটা ফোনের রেকর্ডে চালিয়ে দেখছে। দারুণ ব্যাপার। কি যে হবে, কি করে যে মানাবে স্যার। জেহব দূর থেকে দেখতে পায় জিমিন পুরো কাক ভিজের মতন হয়ে দাঁড়িয়ে আছে। স্যার কি পাগল হয়ে গেছে? কোনো শেডের তলায় গিয়ে তো দাঁড়াতে পারে, পুরো ভিজে তো চুপচুপ করছে। জেহব জিমিনের সামনে গিয়ে গাড়ি থামায় এবং গাড়ির কাঁচটা নামায়। এই নিন স্যার চিপটা। জিমিন ইউনোর হাত থেকে চিপটা নিয়ে নেয়। ছাতা দেবো? গাড়িতে আছে। আচ্ছা, রেনকোটটা কি বাড়ি গিয়ে নিয়ে আসবো? তুই নিশ্চয়ই রেকর্ডিংটা দেখেছিস, এখনো মজা করছিস? বল কি করে যে তের কাছে যাব? তের বাবা মা সব জেনে গেছে জানিস। ফ্যান্টাস্টিক! কি করে জানলো? আমি উত্তেজিতর বশে বলে ফেলেছি। ওয়াও, নাইস! কি দারুণ কাজ করেছেন আপনি। এবার নিজেটা নিজে বুঝেননি কি করে সামলাবেন। কি করে যে ওর রুমে যাব সেটাও বুঝতে পারছি না। ও আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। যা কাণ্ড ঘটিয়েছেন, আপনার ব্যাপারটা আপনি বুঝুন। এবারে আমি কি করতে পারি? আচ্ছা, আমি কি একটা প্লাস্টিক দেবো? অন্তত মাথায় জড়িয়ে নিন। তুই দয়া করে এখান থেকে চলে যা, আর দিদি যাতে এই বিষয়ে কিছু জানতে না পারে। আপনি লাঞ্চ করেছেন? তোর কি মনে হচ্ছে আমি কি লাঞ্চের বক্সটা অফিস থেকে এনে দেব? তোর কি মনে হচ্ছে আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো? না, মানে বৃষ্টিতে ভিজছেন, তার উপরে খাওয়া দাওয়া নেই, অসুস্থ হয়ে যাবেন। আচ্ছা, গাড়িতে কটা ড্রেস আছে, আমি কি আপনাকে দেবো? আপনি চেঞ্জ করে নেবেন। উফ, তুই দূর হয় এখান থেকে। তোর কাজ হয়ে গেছে। আমাকে নিয়ে তুই এত চিন্তা করিস বলেই আমি তোকে এত ভালোবাসি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এতগুলো অপশন দিলাম, একটাও নিল না। জেহব ওখান থেকে চলে যায়। আর জিমিন ভাবতে থাকে কি করে তের কাছে যাবে। জিমিন যে ওই চিপের রেকর্ডটা তের ফোনে সেন্ড করবে, তে তো জিমিনের নাম্বারটাই ব্লক করে রেখেছে। দেখতে দেখতে ওই দিনটাও কেটে যায়। ওই দিন সারা রাত জিমিন ওখানেই দাঁড়িয়েছিল। জিন, আমি অফিসে বেরোলাম, দরজাটা বন্ধ করে রাখবে। আরএম বাইরে বেরোতেই দেখতে পায় জিমিন দাঁড়িয়ে আছে। আরএম একদমই জিমিনকে না দেখার মতন ইগনোর করে চলে যায়। তখন বাইরে রোদ পুরো খটখট করছে। জিন তেকে খাইয়ে দিয়ে নিচে আসে এবং জানলা দিয়ে দেখতে পায় জিমিন একইভাবে একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ভিজে গা পুরো শুকিয়ে গেছে। এত রোদে দাঁড়িয়ে আছে, ছেলেটার গা হাত পা তো পুড়ে যাবে। আমি আর পারছি না। কাল দুপুর থেকে বৃষ্টিতে ভিজছে, কিচ্ছু খায়নি ছেলেটা। এখন আবার এই ভেজা গা এই খটখটে রোদে শুকিয়েও গেছে। কতটা যে শরীরটা খারাপ হবে বুঝতে পারছে না। আমি এবারে পুরোপুরি বুঝে গেছি, যা হয়েছে নিশ্চয়ই ভুল কিছুই হয়েছে। জিমিন সত্যি আমার মেয়েকে ভালোবাসে। আজ যা হয় হোক, আমি জিমিনকে ঘরে আনবই। জিন এত রোদের মধ্যে নিজের শাড়ির আঁচল মাথায় ঢেকে বেরোয়। গার্ডসরা তাকে কিছুতেই বেরোতে দিচ্ছিল না, কিন্তু জিনের ওপরে তারা বেশি জোরাজুরিও করতে পারেনি। জিন যত রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল, জিমিন তত অবাক হয়ে জিনের দিকে তাকিয়েছিল। জিনের আর এগোনো সম্ভব হচ্ছিল না, কারণ এত রোদে তার পায়ের তলা ভীষণ জ্বালা করছিল। জিন জিমিনকে হাতের ইশারা করে তার কাছে ডাকে। জিমিনও আর কোনো কিছু না ভেবে ছুটে জিনের কাছে চলে যায়। তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলো বাবা, বাইরে ভীষণ রোদ। তারা গেটের ভেতরে ঢুকতে গেলে গার্ডসরা জিমিনকে আটকে দেয়। কি হচ্ছেটা কি এগুলো? সরি ম্যাম, স্যার বারণ করেছে, ইনাকে ঢুকতে দেওয়া যাবে না। জাস্ট শাট আপ। আমি এই বাড়ির মালকিন, আমি বলছি, তবু তোমরা ঢুকতে দেবে না? কিন্তু আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো না করি, স্যার অসন্তুষ্ট হবেন। জিন জিমিনের হাতটা ধরে গেটের ভেতরে ঢুকে যায়। আমিও তোমাদের উপর যথেষ্ট অসন্তুষ্ট বোধ করছি, কারণ তোমরা মালকিনের উপরে কথা বলছো। আমাকে আরএম বলেছে যখন সে বাড়িতে প্রেজেন্ট থাকবে না, আমি সব। তাই আমার কথা তোমরা শুনলে শুনবে, না হলে কাজ ছেড়ে বেরিয়ে যাও। গার্ডসরা মাথা নিচু করে নেয়। জিন ফাইনালি জিমিনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। জিন জিমিনকে জল দেয়। জিমিনের গলা শুকিয়ে যাওয়ার কারণে জিমিন জলটাও খেয়ে নেয়। তারপরে জিমিন কিছু বলতে যাবে, তার আগে জিন ওপর দিকে আঙুল দেখিয়ে তের রুমটা দেখিয়ে দেয়। জিমিন ভালোই জিনের ইশারা বুঝতে পারে। জিমিন ছলছলে চোখে জিনের দিকে তাকায় এবং ওপরে চলে যায়। জিমিন তের রুমে দরজা ধাক্কা দেয়। মম, আমার ভালো লাগছে না, তুমি চলে যাও।
জিমিন আবার দরজা ধাক্কা দেয়। মম, আমি কিন্তু একটা কাজ করছি, তুমি চলে যাও এখান থেকে। জিমিন আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগে। তে এবারে নিজের হাতে একটা কাপড় জড়িয়ে দরজা খোলে। তে দরজা খুলে মাত্রই জিমিনকে দেখে দরজা বন্ধ করতে গেলেই জিমিন দরজা ঠেলে ভেতরে ঢুকে যায় এবং ভেতর দিয়ে দরজা লক করে দেয়। তে তে প্লিজ, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। লজ্জা করে না? তোমার গার্লফ্রেন্ড থাকতে আবার এক্সের কাছে এসেছো। কটা চাই তোমার? তে আমি তুমি একবারও ভেবেছো তোমার ওই সিন দেখার পরে আমার পরিস্থিতিটা ঠিক কি হবে? মেয়েদের ইমোশন নিয়ে খেলতে তোমার খুব ভালো লাগে, তাই না? তে প্লিজ একবার আমার কথাটা তো শোনো। তোমার একবার বলাতে আমি বাড়িতে মিথ্যে কথা বলে তোমার কাছে 1 মাস ছিলাম। তোমার ওই দুটো বন্ধুর নোংরামি আমাকে সহ্য করতে হলো। তুমি যেমন ভাবে খুশি তেমন ভাবে আমার সঙ্গে এইসব করেছো। কিচ্ছু বলিনি আমি, কারণ সবকিছুর বিনিময়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তার বিনিময়ে তুমি আমায় এই ফিরিয়ে দিলে। এতই যখন তোমার আমার শরীরের প্রতি লোভ, তাহলে এই নাটকটা করতে গেলে কেন? যেমন কন্ট্রাক্টে ছিলাম তেমন কন্ট্রাক্টেই না থাকতাম। আরে তে, তুমি আগে আমার কথাটা। নিজে তো ভালোই আমার সাথে নোংরামি করে নিয়েছো, আর সেই চিহ্নটাও আমাকে দিয়ে দিয়েছো। জিমিন এই কথাটা মানেটা ঠিক বুঝতে পারে না, তাই একটু অবাক হয়ে যায়। চিহ্ন মানে? অসহ্যকর নাটক দেখলে গা জ্বলে যায়। তে প্রেগন্যান্সি কিটটা জিমিনের মুখে ছুঁড়ে মারে। এটার মধ্যে কি এসেছিল জানো? আমি প্রেগন্যান্ট। নিজে তো ভালোই অন্য মেয়ের সাথে রাত কাটাচ্ছ, আমার পরিস্থিতিটা কি একবারও বুঝেছো? আমার এক একটা মুহূর্ত কতটা কষ্টের যাচ্ছে। কি করবো আমি এখন এই বাচ্চাটাকে নিয়ে? মন তো জেনেই গেছে, ড্যাড জানতে পারলে অ্যাবর্শন করিয়ে দেবে। তোমার জীবন তো বেশ সুখের, কিন্তু আমার জীবনে কি হবে? তোমার জন্য আমি কেন সাফার করতে যাব? আমি কেন তোমার এই বাচ্চাটাকে গর্ভে রাখবো? আমি তো ভেবেছিলাম এটা ভালোবাসার চিহ্ন, কিন্তু এখন তো দেখছি এটা পাপের চিহ্ন হয়ে গেল। কি করব? কোথায় যাব এখন এই পাপটাকে নিয়ে? তুমি তো আমার কোনো রাস্তাই রাখোনি মরা ছাড়া। অবশ্য কাকে কি বলছি, তোমার মন বলে কিছু আছে নাকি? তোমার এইরকম স্বভাবের জন্যই তুমি মনে হয় কখনো মা সুখ পাওনি। না তোমার বাবা কাছে ছিল, নাই তো তোমার মা। আসলে তুমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়, কারণ সবাই জানে যেই তোমাকে ভালোবেসে আপন করে নেবে তুমি তাকেই ঠকাবে। সবার কথা অবিশ্বাস করে তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ সবার কথাই সত্যি হয়ে গেল। সবাই বলে বাবা মার কথা আগে শোনা উচিত। ভাগ্যিস যদি ড্যাডের কথাটা শুনতাম, জবটা না করতাম, তাহলে আজ এই দশা দেখতে হতো না। আমার শান্তি হচ্ছে না তোমাকে মেরে। কেন করলে আমার সাথে এমন? কি দিনই তোমাকে সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম। আসলে স্বভাব কোনোদিনও মানুষের পাল্টায় না। এখন কি বলতে এসেছো তুমি? অফিসে যা দেখেছি তা মিথ্যে? যদি তা মিথ্যেই হতো তাহলে তুমি চুপচাপ লিসার কথাগুলো সমর্থন করতে না। এতটা অপমান করে লিসা আমাকে বার করে দিল, এক ফোঁটাও তুমি মুখ খোলোনি। ড্যাড ঠিকই বলে, হাজারটা শয়তান মরে তারপর তুমি জন্মেছো। তে আবার জিমিনকে চড় মারার জন্য হাত তুলতে গেলে জিমিন তের দুটো হাত টেনে ধরে দেওয়ালের সঙ্গে পিন করে। জিমিন কিস করছিল, হঠাৎই জিমিনের ফিল হয় তার হাত বেয়ে কিছু গড়িয়ে পড়ছে। জিমিন সঙ্গে সঙ্গে কিস ব্রেক করে এবং দেখে তার হাত ভর্তি রক্ত। এ কি, আমার হাতের রক্ত কি করে হলো? তে জিমিনের হাতটা ছাড়িয়ে নিজের হাত ধরে ফ্লোরে বসে পড়ে। ততক্ষণে তের হাতে চাপা দেওয়া রুমালটা সরে গেছে। জিমিনের এতক্ষণ তের হাতের দিকে নজরই যায়নি। জিমিন দেখে তের হাতটা পুরো ফালা ফালা করে কাটা এবং বেডে সেই রক্তমাখা ব্লেডটা এখনো রাখা আছে। জিমিন ফ্লোরে বসে পড়ে। পাগল হয়ে গেছো তুমি, কি করেছো এসব? তো আর কি করব? মরা ছাড়া তুমি কি আর কোনো রাস্তা রেখেছো? একদম চুপ করো, প্রমাণ নিয়ে এসেছি। কখন থেকে সেটাই বলার চেষ্টা করছি। আমি কোনো প্রমাণ দেখতে চাই না, বেরিয়ে যাও আমার রুম থেকে। আমি আজ প্রমাণ না দেখিয়ে কোথাও যাব না তে। জিমি নিজের ফোনে ভিডিওটা অন করে তের চোখের সামনে জোর করে ধরে। কি দেখবো? তোমরা দুজনে নোংরামি করেছো সেটাই। চুপ করো, চুপচাপ ভিডিওটা দেখো। জিমিন তের হাতে ব্যান্ডেড করতে থাকে আর তে ভিডিওটা দেখতে থাকে। তে যতই দেখছে তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। পুরো ভিডিওটা দেখার পরে তে ফোনটা জোরে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়। হয়েছে তোমার ভিডিও দেখানো, তুমি এবার আসতে পারো। মানে তুমি কি ভিডিওটার মানেটা বুঝলে না? আমি কিচ্ছু বুঝতে চাই না।
তুমি কি পাগল হয়ে গেছো তে? তুমি তো নিজে ভিডিওতে দেখলে লিসা যা করেছে, এতে আমার কোনো হাত ছিল না। তো আমি কি কিছু বলেছি? তুমি প্রমাণ নিয়ে এসেছিলে, প্রমাণ দেখানো হয়ে গেছে, এবার বেরিয়ে যাও। আমি আমার লাইফে স্বাধীনভাবে বাঁচতে চাই, ড্যাডের দেখা ছেলেকে বিয়ে করে খুশি থাকতে চাই। আচ্ছা, আর আমার বাচ্চাটা নতুন ছেলে মেনে নেবে তো অন্যের বাচ্চাকে? আমার ড্যাড কোনো না কোনো একটা ব্যবস্থা করবে এই বাচ্চাটার। আমি আজই আমার ড্যাডকে জানিয়ে দেবো। কোনো ব্যবস্থা করবে মানেটা কি? হ্যাঁ, এটা আমার বাচ্চা। আমাকে যদি একান্ত এই বাচ্চাটাকে জন্ম দিতেই হয়, আমি জন্ম দিয়ে তোমাকে দিয়ে দেবো। নিয়ে যাও নিজের বাচ্চাকে, আমি স্বাধীনভাবে একা বাঁচতে চাই। তে তে লিসেন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তে। আমি তোমাকেও চাই আর আমাদের বাচ্চাকেও।